সবাই একটু খেয়াল করেন আমাদের এই যে লেকচারটা, এই লেকচারে আমরা বেসিক্যালি যেটা দেখবো যে আমাদের কোনো একটা সলিড ম্যাটেরিয়াল সেটা আসলে কিভাবে তৈরি হয়। তো লেকচারটা অনেক ছোট থাকবে। আমি যেটা করবো আপনাদেরকে ফিগারগুলো এক্সপ্লেন করব। আপনারা যদি অ্যাসোকাসাফের চ্যাপ্টার 4 থাকেন, 4 দেখে সেখানকার 4.1 আর 4.2টা দেখলে আমাদের এই পার্টের সিলেবাসটা কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা করব আজকে আমরা একবারে দুইটা জিনিস শুধুমাত্র দেখবো। সো প্রথমে যেটা করব যে মনে করেন আমাদের আগের যে অ্যানালাইসিস গুলা, সেই অ্যানালাইসিস আমরা দেখতাম এরকম একটা কন্ডিশন থাকতো। তো মনে করেন এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা নিউক্লিয়াস, এর থেকে আর এর রেডিয়াস বা আর রেডিয়াস দূরত্বে একটা ইলেকট্রন আছে। তো এটাকে আমি বলছি এ এ হাইড্রোজেন অ্যাটম। সো আরেকটা আছে বি হাইড্রোজেন অ্যাটম, সিমিলার স্ট্রাকচার। তো আমরা যেটা করি, আমরা বলি যে কি হয় যে কোনো একটা অ্যাটমিক স্ট্রাকচার বা কোনো একটা অ্যাটমিক পার্টিকেলের প্রবাবিলিটিটাকে আমরা অনেক ক্ষেত্রে যেটা করি যে সাই দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ফাংশন। তো প্রত্যেকটা এরকম অ্যাটমের সাথে একটা করে ওয়েভ ফাংশন থাকে। তো আমরা ধরছি যে এইখানে এইখানে আমাদের এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি এই কক্ষপথে আছে। এই যে একটা কক্ষপথে ইলেকট্রনটা আছে, সেই কক্ষপথের জন্য আমরা যেটা পাই সেটা অরবিটাল পাই। আমরা জানি যে 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p অরবিটাল কেমিস্ট্রিতে পড়ে আসছি। তো এইটা ইলেকট্রন যেহেতু একটাই আছে, সেটা 1s অরবিটালে থাকবে। তো এই যে সাই 1s সেটা দিয়ে বোঝায় যে 1s অরবিটালের ইলেকট্রনের ওয়েভ ফাংশন। এটাকে আমি আর এর ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি যে এটা আর এর দূরত্বে অবস্থিত, আর এটা হচ্ছে সেই ওয়েভ ফাংশনে দেখতে এরকম হয়। তো আমি ধরছি ইনিশিয়ালি এই দুইটা হাইড্রোজেন অ্যাটম ইনফাইনাইট দূরত্বে আছে, অর্থাৎ অনেক দূরে আছে। সো এইটার ক্ষেত্রে যেটা হবে, যেহেতু হাইড্রোজেন অ্যাটম একই রকম দুইটাই, সো এটা ক্ষেত্রে সিমিলার হবে। যদি আমি বলছি এটা হচ্ছে এ অ্যাটম, এটা হচ্ছে বি অ্যাটম। তো এখন আমরা যেটা করি, আমরা এই দুইটা হাইড্রোজেনকে কাছাকাছি নিয়ে আসতে চাই। ওই যে আমাদের একবারে প্রথম ক্লাসে যেরকম আমরা দেখেছি মিডের আগে, যে কি হতো যে অ্যাটম যদি কাছাকাছি নিয়ে আসা যায়, অ্যাট্রাকশন ফোর্স থাকে, রিপালশন ফোর্স থাকে, একটা নির্দিষ্ট দূরত্বে আসার পর সেটা আসলে বন্ধনে আবদ্ধ হয়, যেটাকে আমরা বলতাম হচ্ছে যে আমাদের বন্ড লেংথ। সো এইখানে ওই কন্ডিশনটা ঘটবে। আমরা যেটা করবো, আমরা এই দুইটাকে কাছাকাছি নিয়ে আসবো। এই দুইটা জিনিসটাকে যদি কাছাকাছি নিয়ে আসি, আপনারা যদি এই যে পার্টটা আর এই পার্টটা চিন্তা করেন, তো এখানে অ্যানালাইসিস সিস্টেমটা হচ্ছে দুইটা স্টেপ। একটা কি, যে যতগুলা আমার অরবিটাল থাকবে ততগুলা কম্বিনেশন হবে। অর্থাৎ কিরকম, এখানে একটা অরবিটাল 1s, এটা আরেকটা অরবিটাল 1s, দুইটা আলাদা অ্যাটমের। তার মানে এই দুইটা জিনিস দুইটা আলাদা প্যাটার্নে একসাথে কানেক্টেড হইতে পারবে। যদি তিনটা হতো তাহলে কি হতো, তিনটা আলাদা প্যাটার্নে একসাথে কানেক্টেড হতে পারতো। চারটা যদি হতো, চারটা আলাদা প্যাটার্নে একসাথে কানেক্টেড হতে পারতো। তো এই দুইটা যেটা হইতে পারে যে এই দুইটা একই রকম ভাবে কানেক্টেড হতে পারে, অথবা তার উল্টো ভাবে কানেক্টেড হতে পারে। তো এই যে কানেকশন পয়েন্ট বা কম্বিনেশন সিস্টেমটা, এটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস অর LCAO মেথড। তো একটাতে কি করব, আমরা মনে করি এই দুইটা অ্যাডিটিভ ভাবে হবে। অ্যাডিটিভ মানে হচ্ছে একই ভাবে বা একই, মানে আমরা যেটাকে বলি হচ্ছে যে পজিটিভ ভাবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে 1s অফ এ এর যেটা আর বি এর অ্যাটমের যেটা 1s, এই দুটোকে আমরা যোগ করে দিব। তো প্রথমে দেখেন এই রেডিয়াসটা ইনফাইনাইট ডিসটেন্সে ছিল, এখন আমি যোগ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এটার মাঝখানে এই জিনিসটা কানেক্টেড হয়ে যাচ্ছে দুইটা পার্ট। সো এটা ছিল এই পার্টের, এটা ছিল এই পার্টের, দুইটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এই যে সিচুয়েশন, এখানে কি হচ্ছে, এই দুইটা পার্ট যোগ হচ্ছে। এইটা হচ্ছে এই কন্ডিশনটা, যেটাকে আমরা বলছি বন্ডিং মলিকিউলার অরবিটাল। সো বন্ডিং মলিকিউলার অরবিটালে কি ঘটছে, দুইটা কানেক্টেড হচ্ছে। আমাদের আরেকটা কেস যেটা থাকে সেটা হচ্ছে যে যদি সেগুলো উল্টোভাবে কানেক্টেড হতো বা একটা থেকে মাইনাস হয়ে যেত, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতো। তো সেইটাকে আমরা এভাবে প্রকাশ করি যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি সাই সিগমা স্টেরিক। তো সাই সিগমা দিয়ে বোঝাই বন্ডিং অরবিটাল, আর সাই সিগমা স্টেরিক যেটা, সেটাকে বোঝা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, অনেকটা কমপ্লেক্স কনজুগেটের মতো। তো দেখেন অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এটা কিন্তু এখানে এসে জিরোতে চলে আসছে, আবার কিন্তু নিচের দিকে থেকে বাড়ছে। তো আমরা একটা জিনিস চিন্তা করি যে একটা মনে করেন একটা রাবারের একটা থলে চিন্তা করেন। সে রাবারের থলেতে মনে করেন আপনি, থলের টোটাল হচ্ছে হাইট হচ্ছে মনে করেন 1 ফিট উঁচা। সে 1 ফিটের মাঝে আপনি মনে করেন যে 6 ইঞ্চি পানি দিয়ে ভরাট করেছেন।
এখন আপনি যদি এই রাবারের যে আপনার থলেটা আছে, এই থলেটাকে যদি দুদিক থেকে প্রেস করেন, অর্থাৎ এটার যদি জায়গা কমাই নিয়ে আসেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, পানির হাইট কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আগে যেটা 6 ইঞ্চি ছিল সেটা কিন্তু এখন উপরের দিকে উঠে যাবে, কারণ তার সাইডে কমে যাচ্ছে। সিমিলার কেস, যদি আমার কখনো এই যে মাঝখানে যে পয়েন্ট গুলো, এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট, মানে এখান থেকে এখানে একটা পয়েন্ট, এখান থেকে এখানে একটা পয়েন্ট, আর এখান থেকে এখানে একটা পয়েন্ট। আর এখানে কি হচ্ছে, এখানে একটা পয়েন্ট, মাঝখানে কোনো পয়েন্ট কানেক্ট হচ্ছে না, আর লাস্টে একটা পয়েন্ট। তার মানে এই যে, যদি আমি এটাকে মনে করেন যে সাইড ধরি, এটা একটা সাইড, এটা একটা সাইড, এই দুইটা সাইডের মাঝখানে দূরত্ব অনেক বেশি, এখানে সাইড হয়ে যাচ্ছে 3টা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। যেহেতু সাইড কমে যাচ্ছে, দেয়াল বেড়ে যাচ্ছে, তার মানে কি হবে, যে এইখানকার যে এনার্জিটা, এখানে যে ইলেকট্রন থাকতো সেই ইলেকট্রন অনেক উপরে উঠে যাবে, এখানে অনেক নিচে নেমে যাবে। আর এটার ক্ষেত্রে সেটা যেহেতু অনেক ডিস্টেন্স জুড়ে আছে, সেটার এনার্জি লেভেলটা একটু কমে থাকবে। এখন আমরা জানি যে যখন এনার্জি লেভেল কম থাকে, তখন বন্ডিং এর জন্য আমাদের যে সিচুয়েশন সেটা কমপ্লাই করে। অর্থাৎ আমি যদি বলি যে যখন কম এনার্জি থাকবে, তখন বন্ডটা অনেক স্টেবল হবে, অনেক শক্তিশালী থাকবে, সেটা মানে বজায় থাকবে। আর যদি এনার্জি অনেক বেশি থাকে, সেটা আবার ভেঙে যাবে, ব্রেক হয়ে যাবে। এই জন্য দেখা যায় যখন দুইটা হাইড্রোজেন অ্যাটম কাছাকাছি আসবে, তখন তাদের অরবিটাল গুলা আইদার সরাসরি উপরিপতন হতে পারে, অথবা একটা একটা নেগেটিভলি উপরিপতন হতে পারে। তো দেখা যায় যখন আমার মাঝখানে কোনো একটা পয়েন্ট তৈরি হয়, সেটা যদি পজিটিভ বা নেগেটিভ যেটার জন্যই হোক, এখানে শুধুমাত্র নেগেটিভের জন্য হচ্ছে, যখনই একটা পয়েন্ট বেড়ে যাবে, তখন কিন্তু মাঝখানে এনার্জি লেভেলটা বেড়ে যাবে। তো দেখা যাচ্ছে আমাদের দুইটা আলাদা অ্যাটম ছিল, তার ভিতরে আলাদা অরবিটাল ছিল। অর্থাৎ আমি যদি অরবিটাল নিয়ে বলি, দুইটা আলাদা অরবিটাল ছিল। দুইটা অরবিটাল যেহেতু আছে, তার মানে তারা দুইভাবে কানেক্টেড হতে পারবে। একটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে একটা বন্ডিং, আর একটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। সো বন্ডিংটার সাথে ফিগারটা হচ্ছে এইটা, আর অ্যান্টি বন্ডিংটার সাথে ফিগারটা হচ্ছে এইটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্ডিং এর ক্ষেত্রে মাঝখানে কোনো পয়েন্ট না থাকার কারণে আমার বন্ডিং এর যে এনার্জি সেটা একটু কম, কিন্তু অ্যান্টি বন্ডিং এ একটা মাঝখানে পয়েন্ট চলে আসার কারণে এখানে কিন্তু এনার্জি লেভেলটা বেশি। তো এনার্জি লেভেল যেহেতু বেশি, সেক্ষেত্রে এই অ্যান্টি বন্ডিংটা যদি তৈরি করে, সেটা হচ্ছে আনস্টেবল হবে, কিন্তু বন্ডিংটা করলে স্টেবল হবে। তো এখান থেকে আমাদের মূলত আসে যে এখানকার আমরা জানি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন যোগ করলে H2 পাই, মানে হাইড্রোজেন একটা বন্ডে আবদ্ধ হয়, দুইটা হাইড্রোজেন। তো সেই বন্ড হচ্ছে এইটা, যেখানে আমরা দুইটা হাইড্রোজেনকে কানেক্ট করছি। এখানে দেখেন একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, এখানে আরেকটা ইলেকট্রন ছিল, 1s1 1s1। তো যখন দুইটা একসাথে কানেক্টেড হয়ে যাবে, যেহেতু বন্ডিং এনার্জির বা বন্ডিং অরবিটালটার এনার্জি লেভেলটা কম, সেক্ষেত্রে কি হবে, প্রথমটার 1s এখানে আসবে, সেকেন্ডটার 1s এখানে আসবে, দুইটা মিলে 1s2 তৈরি করবে। অর্থাৎ আমাদের যে একবারে সবচেয়ে ছোট সেলে যে 1s2 থাকে, সেটা কমপ্লিট করবে। সেটা আমি দেখাবো। মূলত আমাদের এখান থেকে কি যেটা টেক আউট, সেটা হচ্ছে এইটাই, যে যতগুলা অরবিটাল থাকবে ততগুলা কম্বিনেশন হতে পারবে, এবং প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা একটা একটা করে এরকম অরবিটাল কম্বাইন্ড, যেটা কম্বাইন্ড অরবিটাল পাবো। এবং ওই কম্বাইন্ড অরবিটালের একটা আলাদা এনার্জি লেভেল থাকবে। এই এনার্জি লেভেলগুলোর ভিতরে যেটা সবচেয়ে কম, আগে সেখানের যতগুলা ইলেকট্রন দরকার সেগুলো ফিল আপ হবে, এরপর আস্তে 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 উপরের দিকে যাবে। তো দেখেন, আমি যদি এখন দেখাই যে আমরা এখানে কি পাচ্ছিলাম, এখানে সাই পাচ্ছিলাম। আমরা জানি যে সাই এর জায়গায় আমরা সাই স্কোয়ার অনেক ক্ষেত্রে ইউজ করি, যেটা বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি অথবা ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটি। এটাকে আমি যদি দুইটাকে স্কোয়ার করি, সবই পজিটিভ হয়ে যাবে, কিন্তু দেখবেন যে এইটার যে পার্টটা অ্যান্টি বন্ডিং, এটা কিন্তু আমার এনার্জি লেভেলটা বেশি থাকে। তো এইখানে মাঝখানে দেখেন, এখানে প্রবাবিলিটি 0, মানে কি, এর মাঝখানে কোনো ইলেকট্রন কিন্তু নেই। আর এখানে কিন্তু 0 না, তার মানে কি এখানে কোনো ইলেকট্রন আছে। তো এই জিনিসটাকে এভাবে দেখানো যায় যে এই দেখেন, এখানে দুইটা কিন্তু সুন্দরভাবে কানেক্টেড, কিন্তু এইখানে মাঝখানে খালি জায়গা, কোনো কানেকশন নাই। কারণ এখানে যদি ইলেকট্রন না থাকে, তার মানে কি অবশ্যই এই জায়গায় কোনো ধরনের কানেকশন থাকতে পারবে না। তো আমরা যেটা বলছি যে যখন আমি দুইটা অরবিটাল থেকে, দুইটা হাইড্রোজেনের আলাদা আলাদা অরবিটাল থেকে কম্বাইন্ড অরবিটাল বানাবো, সেই কম্বাইন্ড অরবিটাল গুলোর ভিতরে যেটা এনার্জি কম, সেটাতে আগে ইলেকট্রন যাবে। তো দেখেন, এই যে ψ1s, এটা মনে করেন এখানে দেখা যাচ্ছে সিস্টেম হচ্ছে 2H অ্যাটমস, তার মানে দুইটা হাইড্রোজেন অ্যাটম, প্রত্যেকটার একটা একটা করে ইলেকট্রন আছে, একটা একটা করে অরবিটাল আছে, এবং টোটাল হচ্ছে দুইটা ইলেকট্রন।
সো দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন আছে, প্রত্যেকটা অ্যাটমে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা অ্যাটমে একটা করে অরবিটাল আছে। তো ψ1s দিয়ে বোঝাচ্ছি যে কোনো একটা হাইড্রোজেনের সাথে তার ওইখানে যে অরবিটালটা সেটা। এখন এই দুইটা অরবিটাল যখন পাশাপাশি আসবে, আর ইনফাইনাইট থেকে কাছাকাছি আসবে আমরা বলছি, তখন আমরা জানি কি ঘটনা ঘটবে, যেহেতু দুইটা আলাদা অরবিটাল, দুইটা আলাদা কম্বিনেশন হবে, একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। সো এটা হচ্ছে সেই বন্ডিং। এবং আমরা বলছি কি বন্ডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছিল এনার্জিটা কম, অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে মাঝখানে একটা পয়েন্ট থাকার কারণে প্রত্যেকটা পার্টে এনার্জিটা বেশি। আমি যদি এনার্জির সাথে এই ডিস্টেন্সে প্লট করি, তাহলে দেখেন এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং সাইড, যেটা অনেক উঁচা উপরে আছে, আর এটা হচ্ছে বন্ডিং সাইড। এটা ছিল তাদের ইনিশিয়াল কন্ডিশন দুইটারই, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি। বন্ডিং দুইটা কানেক্টেড একসাথে আসার পরে, এই দূরত্বে আসার পরে বা বন্ড লেংথে আসার পরে, এটা হচ্ছে যে বন্ডিং অরবিটাল, অর্থাৎ মিলিত দুইটা অরবিটালে একটা, আরেকটা মিলিত দুইটা অরবিটালে আরেকটা হচ্ছে উপরে। এই দুইটার মাঝখানে এনার্জি সবচেয়ে কম কার? এটার। তো কি হবে, এই অরবিটালে যতগুলো ইলেকট্রন লাগে, আগে কিন্তু তারা ট্রাই করবে যে এই ইলেকট্রন গুলা ফিল আপ করার জন্য। এখন এই 1s অরবিটালে কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা। সো প্রথম এই দুইটা হাইড্রোজেন অ্যাটমের প্রত্যেকটা আলাদা আলাদা যে ইলেকট্রন একটা একটা করে ছিল, দুইটাই এখানে এসে ফিল আপ করে দিবে। এখন দুইটার স্পিন দেখেন, স্পিন মানে ডিরেকশন, একটা উপরের দিকে একটা নিচের দিকে। সো আমাদের এটা একই এনার্জি স্টেটে থাকতে পারবে। আচ্ছা, এখন দুইটা হাইড্রোজেন অ্যাটম ছিল, দুইটারই একটা একটা করে ইলেকট্রন বন্ডিং লেভেলে আসছে এবং বন্ডিং লেভেলটা ক্লোজড। এস অরবিটাল সর্বোচ্চ দুইটা নিতে পারবে, প্রত্যেকে একটা করে দুইটা দিয়ে দিয়েছে। কিন্তু অ্যান্টি বন্ডিংটা কিন্তু খালি, কারণ তার এনার্জি বেশি এবং আমার কাছে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। আমার যদি এখন এমন ঘটনা ঘটতো আমার কাছে ইলেকট্রন 3টা, সেটা আমি এখানে দুইটা দিতাম, পরেরটা আবার এখানে দিতে হতো, অর্থাৎ নিচের এনার্জিটা ফিল আপ করার পর আস্তে আস্তে আমি উপর দিকে উঠতাম। তো দেখেন এই কন্ডিশনে কি হচ্ছে, আমার এই যে বন্ডিং অরবিটালটা, এই বন্ডিং অরবিটালটাই কিন্তু দুইটা ইলেকট্রন চলে আসছে এবং 1s2 যেটা, সেই 1s2 ফিল আপ হয়ে গেছে। এই জন্যই এই কোন জায়গাতে আমার H2 যেটা H+H = H2 সেটা কিন্তু আমার তৈরি হচ্ছে। এই জন্যই এটা হচ্ছে সবচেয়ে স্টেবল। কারণ কি আগে ওদের যে এনার্জি ছিল বন্ডিং তৈরি করার পর, এখন এনার্জিটা আগে থেকে কমে গেছে। এখন এনার্জি কমে যাওয়া মানে এদের বন্ড আরো বেশি স্ট্রং। এখন ওরা যে হাইড্রোজেন H2 তে এসে মিলিত হয়েছে সেটাতে তারা সেই স্টেটটা বজায় রাখবে। তো এই জিনিসটাকে আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা এটা অনেকটাকে স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করি। তো এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি যে মনে করেন একটা হাইড্রোজেন ছিল, এটার জন্য যে এনার্জি ছিল সেটা হচ্ছে E1s, অর্থাৎ 1s অরবিটালের এনার্জি। আরেকটা হাইড্রোজেন ছিল, এটার জন্য 1s অরবিটালের সাথে এনার্জি ছিল E1s। এই দুইটা ছিল আলাদা আলাদা। এখন এই দুইটা স্পিন কিন্তু দেখেন দুইটা একই ডিরেকশনে, কিন্তু আমাদের সাথে সমস্যা নেই কারণ এগুলো হচ্ছে ইনফাইনাইট দূরত্ব ছিল। যখন আমি দুইটাকে একবারে কাছাকাছি নিয়ে আসলাম, আসার পর তাদের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে বন্ডিং আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। বন্ডিংটা হচ্ছে দুইটার যোগফল, অ্যান্টি বন্ডিংটা হচ্ছে দুইটার বিয়োগফল। তো এখানে কেন দুইটাই ঘটলো, শুধু বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, কেন 3-4টা ঘটলো নাই? কারণ ইলেকট্রন অরবিটাল আছে দুইটা। যদি অরবিটাল 3টা থাকতো তাহলে এরকম 3টা আলাদা আলাদা বন্ডিং অ্যান্টি বন্ডিং আর একটা এক্সট্রা কিন্তু আমার এখানে লেভেল থাকতো। যাই হোক, তো দুইটা অরবিটালের জন্য দুইটা লেভেল, তার ভিতরে যেটা এনার্জি কম, এই যে E(σ) বন্ডিং, সেটা কিন্তু আগে ফিল আপ হচ্ছে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, আবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, আসার পর এখানে এই বন্ডিংটা তৈরি করছে। এই যে এনার্জি লেভেলটা E(1s) থেকে E(σ) মাঝখানে যে এনার্জি লেভেলটা, এটাকে আমি বলছি বন্ডিং এনার্জি। তো এইভাবে একটা হাইড্রোজেন অ্যাটম আসলে তৈরি হয়। কারণ আমরা অনেকভাবে জানি হাইড্রোজেন অ্যাটম কিভাবে তৈরি হয়, কিন্তু এখন আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ড থিওরি দিয়ে কিভাবে আসলে সেটা ঘটিত হয়। অর্থাৎ নরমালি আমরা যেটা চিন্তা করি সেটা অরবিটালের দিক থেকে কিভাবে ঘটে। আমাকে একটু জাস্ট ক্লিয়ার করেন, কারণ পরের পার্টটা যাওয়ার আগে আমার এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে আপনারা এই কনসেপ্টটা ধরতে পারেন কিনা, যে আলাদা আলাদা দুটো অরবিটালের জন্য, যেহেতু দুটো অরবিটাল সেহেতু দুইটা আলাদা নতুন কম্বাইন্ড অরবিটাল তৈরি হবে, এবং ওই কম্বাইন্ড অরবিটালের ভিতরে যে অরবিটালটা এনার্জি সবচেয়ে ছোট, সবচেয়ে কম, সেই এনার্জি থেকে ইলেকট্রন গুলা ফিল আপ হওয়া শুরু করবে। এখন আমার এখানে 1s, এগুলো 1s অরবিটালই তৈরি হবে, কারণ s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে, সো প্রত্যেকটাতে সর্বোচ্চ দুইটা করে থাকতে পারবে। কারণ আমার নিচের পার্ট আছে এইটা, তো এখানে দুইটা তৈরি করলো, এখন আমার কাছে আর এক্সট্রা ইলেকট্রন নেই, সেজন্য উপরটা খালি। আর যেহেতু যেখানে ইলেকট্রন সবচেয়ে বেশি আছে সেটা যেহেতু আগের যে এনার্জি লেভেল তার চেয়ে নিচে, তার মানে আমি বুঝতে পারছি যে বন্ডিংটা হবে স্টেবল। এতটুকু ক্লিয়ার?
জাস্ট এই লাস্টের 1 মিনিটে যে কথাটা বললাম এটা কি ক্লিয়ার কিনা বলে এনিওয়ান? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার এখানে যে স্যার আমরা দেখলাম যেটা ইন্টার অ্যাটমিক সেপারেশন আর হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, স্যার এটা কি স্যার হচ্ছে ইন্টার মলিকিউলার আর ইন্ট্রা মলিকিউলার দুই ধরনের হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি সেম হবে নাকি আলাদা হবে, যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ইন্টারমলিকুলার বলতে আমরা কি বুঝি? ইন্টারমলিকুলার বলতে হচ্ছে দুইটা আলাদা মলিকিউল। মলিকিউল মানে কিছু অণু, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, ঠিক আছে? সো মলিকিউল আমরা তখনই বলি যখন হচ্ছে H2, সেটা কিন্তু মলিকিউল, সেটা কিন্তু অ্যাটম না। আপনার কোশ্চেনটা আমি আমি যদি ঠিকভাবে বলি, কোশ্চেনটা আসলে এমন হওয়া উচিত ছিল যে ইন্টার অথবা ইন্ট্রা অ্যাটমিক, কারণ মলিকিউলার লেভেলে আমরা বন্ডিংটা তৈরি করি না, বন্ডিংটা তৈরি করি অ্যাটমিক লেভেলে, সেখান থেকে মলিকিউল তৈরি হয়। আচ্ছা, ইন্টার অ্যাটমিক বলতে বোঝায় আলাদা আলাদা দুইটা অ্যাটম। সো সে আমার দুইটা আলাদা হাইড্রোজেন অ্যাটম আছে, সেখান থেকে যদি বন্ড তৈরি হয় সেটা হচ্ছে ইন্টার অ্যাটমিক হবে। আর ইন্টার অ্যাটমিক মানে একটা অ্যাটমের ভিতরেই, সেক্ষেত্রে তো আমি আসলে আইসোলেট করতে পারবো না, অ্যাটমের ভিতরে আছে ইলেকট্রন আর প্রোটন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি একটু রিক্যাপ করে আবার আগাবো, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই জাস্ট এইখানে কনসেপ্টটা বোঝেন যে দুইটা হাইড্রোজেন অ্যাটম, প্রত্যেকটার এনার্জি আছে একটা 1s অরবিটালে, অর্থাৎ আমি যদি একবারে ইজিলি বলি, স্টেপ 1 অ্যাটমটা কি হাইড্রোজেন, স্টেপ 2 হাইড্রোজেনের কোন অরবিটালটা সবচেয়ে বাইরে, বা কয়টা অরবিটাল আছে হাইড্রোজেনের 1s1 একটাই অরবিটাল আছে, ওকে। নাম্বার 3 কয়টা ইলেকট্রন আছে ওই অরবিটালে, একটা করে আছে। সো এই 1s অরবিটালের সাথে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা হবে 1e1s। সো এই দুইটা e1s দুইটা আলাদা অ্যাটমের জন্য। এখন এই অ্যাটম দুইটা মিলে হাইড্রোজেন মলিকিউল তৈরি করবে, অণু তৈরি করবে। সেই হাইড্রোজেন মলিকিউলের তৈরি করার সময় যেহেতু দুইটা আলাদা অরবিটাল আছে, তাদের কম্বিনেশন হবে টোটাল দুইটা, এবং প্রত্যেকটা কম্বিনেশনের জন্য একটা ব্যান্ড লেভেল তৈরি হবে। এটা হচ্ছে একটা ব্যান্ড লেভেল, এটা একটা ব্যান্ড লেভেল। তো এই ব্যান্ড লেভেল গুলোর ভিতরে যে লেভেলটা এনার্জি সবচেয়ে কম, সেই লেভেল থেকে পরিপূর্ণ করতে করতে তারা উপর দিকে উঠতে থাকবে। কারণ আমরা যদি এখানে 1s অরবিটালের জায়গায় s অরবিটালের জায়গায় যদি p অরবিটাল থাকতো, আমরা জানি p অরবিটালে কয়টা অ্যাটম থাকে? কেউ বলতে পারবেন p অরবিটালে কয়টা থাকে? 6টা। 6টা স্যার। ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে মনে করেন দুইটা p অরবিটাল, এরকম মনে করেন দুইটা p আলাদা আলাদা হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, দুইটা কম্বাইন্ড হয়ে। ইন দ্যাট কেস কি হতো, আমি নিচেরটাতে প্রথমে 6টা ইলেকট্রন পূর্ণ করতাম, করার পরে সপ্তম ইলেকট্রনটা উপরে যেত। যদি আমার d হয় সেক্ষেত্রে 10টা, f হলে 14টা। অর্থাৎ s আর p হবে না, আমরা শুধু s s ধরবো, p p ধরবো, d d ধরবো, একই রকমের অরবিটাল একসাথে ওভারল্যাপ করবে। আচ্ছা, এই জিনিসটা অনেকটা এভাবে চিন্তা করতে পারে যে কিরকম ঘটে, যে আমাদের আরএলসি সার্কিটের যখন রেজোনেন্স হয়, রেজোনেন্সের পয়েন্টে কি হয়, যাবো না, পরে যাবো আমি। এক্সকিউজ মি, কেউ একজন আসলে একটু আনমিউট করছেন, প্লিজ মিউট করেন। জাভেদ শাহরিয়ার। জাভেদ, জাভেদ একটু মিউটে যাও ভাইয়া। থ্যাংক ইউ। আমাদের আরএলসি সিরিজ সার্কিটে যেটা হয় যে রেজোনেন্স হয়, রেজোনেন্স হওয়া মানে হচ্ছে যে এই যে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসের যে রিঅ্যাকট্যান্স আর ইন্ডাকট্যান্সের যে রিঅ্যাকট্যান্স, এই দুইটা কিন্তু একটা একটাকে জিরো করে দেয়। তো তখন শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, সার্কিটে কারেন্ট হুট করে অনেক বেড়ে যায়। তো এটা হচ্ছে একটা রেজোনেন্স। OW0 বুঝে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনেক বেশি কারেন্ট। আমরা যদি কোনো কারণে কি করি, এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স সার্কিটটাকে আরেকটা সার্কিটের সাথে কানেক্ট করি, মনে করি এখানে আর একটা আরএলসি সার্কিট। সো ট্রান্সফরমার যেরকম কাপলিং হয় ম্যাগনেটিক, সেরকম এখানে একটা ম্যাগনেটিক কাপলিং করা যায়। এখন দেখেন, আগে W0 যে লাইন বরাবর, সেই লাইন বরাবর কিন্তু এখন এই পয়েন্টটা, কিন্তু এখন যেহেতু কাপলিং করছেন, কি হচ্ছে, W1 তৈরি হচ্ছে আর W2 তৈরি হচ্ছে। এর ভিতরে W1টা W0 থেকে ছোট, W2টা W0 থেকে বড়। আমাদের যখন বন্ডিং তৈরি হচ্ছে তখন সেম ঘটনা, মনে করেন এটা সেই হাইড্রোজেন 1s অরবিটাল। এখন এরকম দুইটা হাইড্রোজেনের 1s মিলিত হয়ে যখন কাপল হচ্ছে, তখন নতুন যে দুইটা অরবিটাল তৈরি হচ্ছে, আমরা যেটাকে বন্ডিং আর অ্যান্টিবন্ডিং অরবিটাল বলছি। একটা এনার্জি কি থাকছে, আগের এনার্জি থেকে কম থাকছে, আর একটা এনার্জি আগের এনার্জি থেকে বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা অ্যানালজি যে আমরা এটার সাথে আসলে তুলনা করতে পারি। আচ্ছা, তো যদি হিলিয়ামের ক্ষেত্রে হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখেন তো। হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, হিলিয়ামের প্রত্যেকটা অ্যাটম দুইটা করে ইলেকট্রন থাকে এবং সেগুলা থাকে 1s অরবিটালে। সো হিলিয়ামের একটা, মনে করেন হিলিয়ামের এটা হচ্ছে এ অ্যাটম, সেই অ্যাটমটার এনার্জি ছিল হচ্ছে E1s, অর্থাৎ 1s অরবিটালে তার দুইটা ইলেকট্রন আছে। সো দুইটা ইলেকট্রন স্পিন অবশ্যই আলাদা হবে।
সেগুলো এই এনার্জি স্টেটে আছে এবং এই এনার্জিটা হচ্ছে ই, অর্থাৎ হিলিয়াম অ্যাটম তার 1s কক্ষপথে বা s কক্ষপথে s অরবিটালে 2টা ইলেকট্রন আছে এবং সেই অরবিটালে এনার্জি হচ্ছে E1s, সেটা হচ্ছে এখানে আছে। সিমিলারলি এখানে মনে করেন অন্য আরেকটা হিলিয়াম অ্যাটম, তার জন্য 2টা, এবং 2টাকে যদি আমি একসাথে কাছাকাছি নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটবে, যেটা হবে যে ওদের 2টা আলাদা অরবিটালের কারণে 2টা আলাদা কম্বিনেশন তৈরি হবে, কম্বিনেশনের কারণে 2টা আলাদা হাইব্রিড এনার্জি তৈরি হবে, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এইটা। এখন হাইব্রিড এনার্জি সবচেয়ে নিচে কোনটা, এটা, এটাতে প্রথমে এই কক্ষপথটা সে পূর্ণ করতে থাকবে, মনে করেন এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, অথবা এখান থেকে 2টা আসলো, এসে এটা পূর্ণ করে দিল। কারণ আমার আরো 2টা অরবিটাল, আরো 2টা ইলেকট্রন রয়ে গেছে আইদার এখানে অথবা এখানে, যেহেতু 4টে ইলেকট্রন ছিল 2টা চলে গেল, আরো 2টা আছে, তো সেই 2টা আবার উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে উপরে কক্ষপথ সে কিন্তু পরিপূর্ণ করে দিছে, অর্থাৎ 2টা 4টা কিন্তু সে 2টা হাইব্রিড অরবিটালকে সেই টোটালি স্যাচুরেটেড করে দিছে। সো এই জন্যে আমার যেটা হচ্ছে যে ওভারঅল এনার্জি যেটা দেখেন এইখানে এনার্জি কি, এই জায়গার এনার্জি কিন্তু আগে যে এনার্জি ছিল তার চেয়ে বেশি। সো আমি যদি এভাবে যোগ করি কি ঘটনা ঘটে, দেখা যায় মনে করেন আমি এই যে কন্ডিশনটা, এই জায়গার এনার্জি বললাম আমি ফর ইনস্ট্যান্ট জাস্ট বোঝার সুবিধাতে, মনে করেন এখানে 100, তো এই যে বন্ডিং আর অরবিটিং অ্যান্টি বন্ডিং 2টা তৈরি হচ্ছে, এই বন্ডিংটার এনার্জি মনে করেন একটু কম 100 থেকে, মনে করেন 90, কিন্তু এই যে অ্যান্টি বন্ডিং সেটার এনার্জি মনে করেন একটু বেশি, সেটা এনার্জি মনে করেন 120। তো আপনি যদি 120 আর 90, 120 থেকে 90 বিয়োগ দেন তাহলে যেটা থাকবে, আচ্ছা সরি, সো অ্যাভারেজ করেন, যদি 90 আর 120 অ্যাভারেজ করেন তাহলে দেখবেন যে এনার্জি মানে টোটালটা 100 প্লাস থাকবে, কিন্তু আগে আমার ছিল হচ্ছে 100। তার মানে কি আমার বন্ড তৈরি হওয়ার পরের এনার্জিটা আগের এনার্জির চেয়ে কিন্তু বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়ার কারণেই আমার কিন্তু এই যে নতুন হিলিয়াম 2টা যে অ্যাটম মিলে যে অণুটা তৈরি করছে এটা কিন্তু আগের মতো স্টেবল না। আগে তারা হিলিয়াম আলাদা যেরকম স্টেবল ছিল এখন তার চেয়ে বেশি আনস্টেবল, এবং এই জন্য যেটা হবে এই বন্ড যখনই তৈরি হবে সাথে সাথে আবার ভেঙে যাবে। এই জন্য কিন্তু আমরা হিলিয়াম 2 পাই না, হাইড্রোজেন 2 পাই, কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, সে বিক্রিয়া করে না, সে কানেক্টেড হয় না। এবং এটা হচ্ছে তার কারণ যে দেখা যাচ্ছে কানেক্টেড হওয়ার পরে তার যে অ্যাভারেজ এনার্জি সেটা আগে যে এনার্জি তার চেয়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু হিলিয়ামটাকে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পাই, সে নিজের সাথেও বন্ড তৈরি করে। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা এটা বুঝছেন কিনা একটু বলেন তো কেউ একজন। জি স্যার। স্যার আবার একটু দেখুন। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ, আমাদের আমাদের হয়তো আরেকটা সেশন আসতে হবে, যদি এই মিটিংটা মানে কোনো কারণে ক্রস আউট হয়ে যায় তাহলে আপনারা সেম লিংকে আবার জয়েন করবেন। আচ্ছা, কারণ আমি যেভাবে আগাচ্ছি সেক্ষেত্রে আমাদের আধা ঘন্টা শেষ হবে না, সমস্যা নেই, আমাদের ফিজিক্যালি থাকলে ক্লাসগুলো অনেক ভালো হতো আর কি, তখন আমি এই যে আপনাদের চেহারা দেখে বুঝতে পারতাম যে আসলে কতটুকু কি আপনারা ধরতে পারছেন, এখন তো আসলে চেহারা দেখা যাচ্ছে না। যাই হোক, যেটা বলছি যে আমাদের হিলিয়াম যে অ্যাটমটা, নর্মাল একটা হিলিয়াম অ্যাটম চিন্তা করেন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার মানে তার নিউক্লিয়াসের বাইরে 2টা ইলেকট্রন কক্ষপথে আছে, মানে এই ইলেকট্রন গুলো থাকে 1s অরবিটাল, 1s অরবিটালে হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে। তো এই 1s অরবিটালের যে এনার্জি সেটাকে আমরা বলি E1s। এখন এরকম 2টা হিলিয়াম অ্যাটম আছে, একটা হচ্ছে এখানে আর একটা মনে করেন এখানে, 2টা ইনফাইনাইট দূরত্বে ছিল, অনেক দূরে ছিল। আমরা যেটা করলাম 2টাকে ধাক্কা দিয়ে 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 কাছে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে 2টাকে কানেক্টেড করলাম। 2টা যখন কানেক্টেড হবে আমাদের সিস্টেমটা কি একটা প্রসিজার আছে, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, যেটা বলে যে যখন 2টা আলাদা অরবিটালকে আমি কাছাকাছি নিয়ে আসবো তখন যতগুলো অরবিটাল থাকবে ততগুলো কম্বিনেশন তৈরি হবে। সো আমার এখানে 1s এর 2টা অরবিটাল আছে, তার মানে 2টা কম্বিনেশন তৈরি হবে। সেই একটা কম্বিনেশন এনার্জি হচ্ছে এইটা, আর একটা কম্বিনেশন এনার্জি হচ্ছে এইটা। এই 2টা কম্বিনেশন তৈরির হওয়ার পরে যে কম্বিনেশনটা এনার্জি কম থাকবে সেখান থেকে আমরা ইলেকট্রন দিতে থাকবো। আমার আগে ইলেকট্রন কয়টা ছিল, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, যেহেতু s অরবিটালের সর্বোচ্চ থাকবে এই 2টা, যেহেতু 2টা s অরবিটালের থেকে 2টা নতুন অরবিটাল বা এনার্জি লেভেল তৈরি হচ্ছে, সবগুলাই s অরবিটালের মতো হবে, অর্থাৎ এটাতেও 2টা সর্বোচ্চ থাকতে হবে, এটাতেও সর্বোচ্চ 2টা। তো আমি এই 4টা এনার্জি থেকে প্রথমে নিচের এনার্জি লেভেলে আছে এটা, সো এটাকে 2টা দিলাম, তারপর আমার কাছে 2টা রয়ে যাচ্ছে, সো এখানে আবার 2টা দিলাম, 4টা হলো।
এখন আমার আগের এনার্জি যেখানে ছিল প্রত্যেকটা আলাদা আলাদা, মনে করেন এটার জন্য 100 ছিল, এটার জন্য 100 ছিল, কিন্তু বন্ড তৈরি করার পরে বা দুইটা একসাথে আসার পরে যে দুইটা নতুন লেভেল তৈরি হচ্ছে, তার একটা মনে করেন 90 আর একটা হচ্ছে 120। এই দুইটার অ্যাভারেজ আবার 100-র চেয়ে বেশি। তার মানে আগে যখন তারা আইসোলেটেড ছিল তাদের এনার্জি লেভেল 100 ছিল, কিন্তু নতুন একসাথে আসার কারণে নতুন যেটা দুইটা তৈরি হচ্ছে তাদের অ্যাভারেজ 100-র চেয়ে বেশি। কারণ যেহেতু নতুনটার জন্য বা নতুন ভাবে আসার জন্য এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে, সো এদের জন্য নতুন একটা বন্ডে তৈরি হওয়াটা আনস্টেবল হবে। যদি এনার্জি লেভেলটা কম থাকতো তাহলে স্টেবল হতো। যেহেতু এখানে কি হচ্ছে, এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে, সেজন্য ওরা যেটা করবে এই বন্ডটা বেশিক্ষণ থাকবে না বা এই বন্ডটা তৈরি হবে না। এই জন্যই আমরা হিলিয়ামকে নিষ্ক্রিয় অবস্থায় পাই। হিলিয়ামের সাথে বন্ড তৈরি করে না। তো আমরা যদি একটু আগের হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, দেখেন এখানে মনে করেন 100 ছিল, এখানে 100, এখানে কত আছে 90। এখন উপরেরটাতে কিছু আছে, উপরেরটাতে আমি ইলেকট্রন দিচ্ছি না, তার মানে এটাকে আমি কাউন্ট করব না। তার মানে কি আগে 100 ছিল, এখন কিন্তু 90 হয়ে গেছে, তার মানে কি আগের থেকে এনার্জি কমে গেছে। এই জন্য এটা হচ্ছে স্টেবল তৈরি হবে। এবং এই জন্যই যে ঘটনাটা ঘটবে যে আমার হাইড্রোজেনের দুইটা আলাদা অ্যাটম একটা হাইড্রোজেনের অণু তৈরি করবে এবং এই অণুটা স্টেবল থাকবে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের দুইটা আলাদা অণু, আলাদা পরমাণু অণু তৈরি করবে না, কারণ অণু তৈরি করলে সেটা স্টেবল হবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসা যাক যে আমার যদি 3টা হাইড্রোজেন অ্যাটম থাকে তাহলে কি ঘটনা ঘটবে। আগে কটা ছিল? 2টা। এখন যদি 3টা হয়, আমি বলছি কি যে যতগুলো অরবিটাল থাকবে ততগুলা কম্বিনেশন হবে। 3টা ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটবে? 3টা। আমি বলছি সেই 3টার যে নতুন তৈরি হচ্ছে, এখানে তো আমি সিগমা দিয়ে দেখাচ্ছি। আমি যদি এগুলাকে এভাবে বলি যে প্রথমটা যেটা তৈরি হবে নতুন সেটা হচ্ছে সাই এ, যেটা হবে 3টা যোগফল। সেকেন্ড যেটা, মানে এখানে সিস্টেমটা এরকম যে প্রথম যেটা হয় সেটা বেসিক্যালি হয় সবগুলা যোগফল। সো প্রথম যেটা হবে সেটা সবগুলা যোগফল, আমরা জানি টোটাল হবে 3টা। আর তৃতীয় যেটা হবে সেটা হবে অল্টারনেটিং, অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা বিয়োগ, এরপরটা যোগ এরপরটা বিয়োগ। যদি আমার 10টা হতো তাহলে কি ঘটনা ঘটতো? 1 নাম্বার যেটা সেটা হবে সবগুলা যোগফল, 10 নাম্বার যেটা সেটা হবে প্রথমটা যোগফল দ্বিতীয়টা বিয়োগফল তৃতীয়টা যোগফল চতুর্থটা বিয়োগফল, এভাবে চলতে থাকবে। আর এর মাঝে যত কম্বিনেশন হবে সেটা হবে 2 থেকে 9 এর মাঝে। সিমিলারলি এখানে 1 এর জন্য সবগুলা যোগ, 3 এর জন্য একটা যোগ একটা বিয়োগ একটা যোগ একটা বিয়োগ, এভাবে যাবে। আর এর মাঝখানে যে 2 সেটা হবে জাস্ট এরকম কন্ডিশন। তো আমি যদি এগুলো শেপ দেখতে চাই, প্রথমটা যখন 3টা অরবিটাল আলাদা যোগ হয়ে যাবে সেটা দেখতে হবে এরকম। দ্বিতীয়টা এখানে বি এর কোনো কম্বিনেশন কন্ট্রিবিউশন নাই, শুধু এ আর সি আছে, সেটা বিয়োগ করলে হয়ে যাবে এমন। আর তৃতীয়টার জন্য হচ্ছে এমন। একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি একটু পেন নেই, সো একটু ড্র করি। এইখানে দেখেন আমি যদি এখানে একটি স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি, এই স্ট্রেট লাইনে আমার বাউন্ডারি কোনটা? এখানে একটা বাউন্ডারি, এখানে একটা বাউন্ডারি, এর মাঝখানে কিন্তু কোনো দেয়াল নাই। তার মানে কি এনার্জিটা এই টোটাল জায়গা জুড়ে ছড়ায় ছিটায় আছে। এটা ক্ষেত্রে যদি আসেন তাহলে কি ঘটনা করবে দেখেন। মনে করেন এটা একটা ফিল্ড, এখানে কিন্তু বাউন্ডারি 3টা, 1টা 2টা 3টা। কারণ বাউন্ডারি যত বাড়বে তত কি হবে, এই এনার্জি লেভেল যেটা সে এনার্জি বেড়ে যাবে। অর্থাৎ মনে করেন এখানে যদি এনার্জি লেভেল হচ্ছে মনে করেন 5 ইলেকট্রোভোল্ট, এখানে বের হয়ে যাবে হচ্ছে 6 ইলেকট্রোভোল্ট, অ্যাটলিস্ট বেড়ে যাবে আর কি। এখন আমার এইখানে কি হচ্ছে দেখেন তো, এই জায়গায় কিন্তু বাউন্ডারি 4টে হয়ে যাচ্ছে, 1 2 3 আর হচ্ছে 4। যেহেতু আগের থেকে এখানে বাউন্ডারি বেড়ে যাচ্ছে, তার মানে এখানে এনার্জি আরো বেশি বাড়বে। তার মানে সবচেয়ে কম এনার্জি হবে কি, সাই অফ এ এর, সবচেয়ে বেশি হবে সাই অফ সি এর, আর সাই অফ বি হবে এই দুইটার মাঝামাঝি। এই জন্যই দেখেন আমি যেটা করছি যে এখানে 3টা হাইড্রোজেন অ্যাটম আলাদা আলাদা ছিল, 3টা যখন ইনফাইনাইট দূরত্বে ছিল তখন প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। যখন আমি এই 3টাকে কাছাকাছি নিয়ে বন্ড লেংথে নিয়ে আসছি, তখন যে নতুন 3টা সিচুয়েশন তৈরি হচ্ছে, এই 3টা নতুন এটা যখন তৈরি হচ্ছে তখন কি ঘটনা ঘটতেছে, এই যে সাই এ, এই সাই এ এর এনার্জিটা সবচেয়ে কম নিচে আছে, সাই সি যেটা সেটা এনার্জি সবচেয়ে বেশি সেটা উপরে আছে, আর সাই বি যেটা সেটা হচ্ছে মাঝে আছে। এখন আমি যদি এই 3টা মনে করেন 3টা খালি বক্স উপরেরটার মতো, এখন আমার কাছে টোটাল হাইড্রোজেন অ্যাটম আছে 3টা, প্রত্যেকটার সাথে একটা করে ইলেকট্রন আছে, তাহলে টোটাল ইলেকট্রন আছে 3টা। আমি যদি এখন এই বন্ডটা তৈরি করি কিভাবে করব, সবচেয়ে নিচের এনার্জি লেভেলে চলে যাব, এটাতে চলে আসলাম। আসার পর আমি কি করব, আমি এটাকে এটার যে যতগুলা ইলেকট্রন লাগে সেগুলো ভরপুর করব। এখন এটা কি সবগুলো 1s অরবিটাল, 1s অরবিটাল মানে এগুলো সব 1s অরবিটাল, আর s অরবিটাল মানে সব নিতে পারবে সর্বোচ্চ 2টা ইলেকট্রন।
আমার কাছে আছে টোটাল 3টা, নিতে পারবে 2টা। আমি যদি এখন যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে, এখানে দেখা যাচ্ছে আমি 2টা দিয়ে দিলাম, পরবর্তী যেটা সেইটা আমি এখানে দিলাম, আমার 3টা হচ্ছে। এখন এখানে একটা বাকি আছে কিন্তু আমার কাছে আর ইলেকট্রন নাই, উপরে আরো 2টা বাকি আছে, আমার কাছে আর ইলেকট্রন নাই, সো আমি এগুলা ভরাট করব না। এখন তাহলে কন্ডিশন কি হচ্ছে, আমি যদি এখানে দূরত্ব নিয়ে আসি, এই যে 1s এর যে এনার্জি লেভেলটা সেটা থেকে আমার নিচের যেটা সেটার এনার্জি খুব কম, কিন্তু উপরে যে 2টা সেটা এনার্জি বেশি। কারণ উপরে 2টার ভিতরে এটা কাউন্ট করব না, কারণ কি এটার ভিতরে কোনো ইলেকট্রন নাই, কিন্তু এটা আমার কাউন্ট করা লাগবে, কারণ কি এখানে কিন্তু ইলেকট্রন আছে। এখন দেখেন কি ঘটনা ঘটতেছে, আমাদের এখানে কিন্তু ইলেকট্রন আছে এবং সেই এনার্জিটা আগের চেয়ে বেশি। কিন্তু দেখা যায় আমি যদি আসলে অ্যাভারেজ করি, অ্যাভারেজটা দেখা যায় নিচের এনার্জি যেটা সেটা অনেক নিচে থাকে। মনে করেন এটা যদি 100 হয়, এই জায়গায় এটা হয় হচ্ছে মনে করেন 90, আর উপরেটা হয় মনে করেন 105। সো আলটিমেটলি যখন আপনি অ্যাভারেজ করবেন তখন দেখা যায় এই দুইটার অ্যাভারেজ কিন্তু কমই থাকে। ওই জন্য আমরা অনেক ক্ষেত্রে H3 এর কানেকশন পাই। H3 আপনি কি দেখেছেন কখনো? খুব রেয়ার, কিন্তু সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্টেবল, এরপর আবার আনস্টেবল হয়ে যায়। যাই হোক, আমাদের এখানে আমি একটু সামারাইজ করি, আমাদের মেইন বেসিক্যালি ঘটনা কি হয়, যে যদি আমার 3টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল এর জন্য 3টা কম্বিনেশন তৈরি হবে। সেই কম্বিনেশন গুলো কেমন হবে, প্রথমটা হবে সবগুলা যোগফল, আর লাস্টেরটা হবে একটা যোগফল একটা বিয়োগফল, এভাবে যেতে থাকবে, আর মাঝেরটা হবে এর মাঝে কোনো একটা কম্বিনেশন। কারণ এই 3টার যখন আমি একসাথে কানেক্ট করে দিব তখন দেখবো যে এখানে কয়টা আসলে পয়েন্ট ছেদ করতেছে মাঝখানে। যদি পয়েন্ট বেশি থাকে সেটা এনার্জি বেশি, যেটা পয়েন্ট কম সেটা এনার্জি সবচেয়ে কম। এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই, এটা এনার্জি সবচেয়ে কম। সাই বি এর ক্ষেত্রে একটা মাঝখানে পয়েন্ট আছে, সো এটা এনার্জি একটু বেশি। সাই সি এর ক্ষেত্রে 2টা পয়েন্ট আছে, এটা এনার্জি সবচেয়ে বেশি। এখন আমি যেটা করব, এই প্লটটা ড্র করার পরে আমি আমার কাছে যে 3টে ইলেকট্রন আছে সেই 3টে ইলেকট্রন সবচেয়ে নিচের এনার্জি থেকে শুরু করে উপরের এনার্জি দিকে দিতে থাকবে। দেয়া শেষ হলে এখন আমি দেখবো যে আসলে টোটাল যতগুলো আমি এখানে এনার্জি লেভেলে ইলেকট্রন দিচ্ছি সবগুলার মিলিত যোগফল যেটা, সেই যোগফলের এনার্জি আমার আগের এনার্জির চেয়ে কম কিনা। যদি কম হয় তাহলে আমার এই বন্ড যেটা আমি তৈরি করতে যাচ্ছি অর্থাৎ 3টা হাইড্রোজেন দিয়ে, সেটা তাহলে ভ্যালিড বা স্টেবল হবে। আর যদি বেশি হয় সেক্ষেত্রে সেটা স্টেবল হবে না, সেক্ষেত্রে এই বন্ডটা তৈরি হবে না।